হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওটা হতে চলেছে একটু ডিফারেন্ট, কারণ না আমি আজকে কোনো ব্লগ ভিডিও শেয়ার করব, না কোনো ঘুরতে যাওয়ার ভিডিও বা কোনো রান্নার ভিডিও, কিছুই না। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা খুব ইনফরমেটিভ ভিডিও, কারণ রিসেন্টলি এইচএস এর রেজাল্ট আউট হয়েছে। তো অনেকেই হয়তো চাইছো নার্সিংয়ে আসার জন্য। সেক্ষেত্রে আমার মনে হয় এই ভিডিওটা তাদের জন্য খুব ইনফরমেটিভ হবে। সত্যি কথা বলতে, যে কোনো কোর্স করার আগে আমার মনে হয় সেই বিষয়টা নিয়ে কমপ্লিট নলেজ থাকা অবশ্যই ইম্পর্টেন্ট। এই যেমন সেই কোর্সটা করতে গেলে কি কি এক্সাম দিতে হয়, বা যদি তুমি প্রাইভেট থেকে করবো ভাবো বা গভর্নমেন্ট থেকে করবো ভাবো, তাহলে মানে যেখানে তুমি চান্স পাবে আর কি আফটার এক্সাম, তো সেখান থেকে করতে গেলে কীরকম কি ফিজ লাগে, কতটা কি খরচ হয়, মানে একদম এন্ড অবধি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, জিএনএম হলে আর বিএসসি হলে ফোর্থ ইয়ার পর্যন্ত 4 বছর। তো সেক্ষেত্রে আরেকটা জিনিসও যে আফটার কমপ্লিটিং দ্য কোর্স তোমার কি কি জব ফেসিলিটিস আছে সে সম্পর্কে অবশ্যই তোমার একটা নলেজ থাকা দরকার। আর ব্যাপারটা যদি নার্সিংয়ের হয় তাহলে আমার মনে হয় আরও বেশি জানা দরকার, কারণ নার্সিংয়ে আসার আগে অবশ্যই সব কিছু জেনে তোমার আসা দরকার। কারণ এটা কিন্তু আর 5টা জেনারেল কোর্সের মতো না কি তুমি সপ্তাহে 2-3 দিন কলেজ গেলে, বা তুমি কলেজে না গিয়ে ক্লাস বাঙ্ক করে অন্য কোথাও ঘুরতে চলে গেলে, এগুলো কোনোদিনই এক্ষেত্রে পসিবল না, নার্সিংয়ে পসিবল না। তো এটা কিন্তু একদমই আলাদা প্রফেশনাল একটা কোর্স। আমি এই কথাগুলো কেন বলছি সেটা তোমরা থ্রু আউট দ্য ভিডিও অবশ্যই জানতে পারবে, ভিডিওটা পুরো দেখতে থাকো। আর হ্যাঁ, যারা রিসেন্টলি ভাবছো যে নার্সিং ফিল্ডে আসবে তাদের উদ্দেশ্যে আমি বলবো, বা অনেকের হয়তো অনেকেই ভাবছো যে তাদের মেয়েকে বা তাদের ফ্যামিলির কাউকে নার্সিং পড়াবে, সেক্ষেত্রে আমি বলবো তোমরা ভিডিওটা দেখো, এটা তাদেরকে দেখাও যাতে এই নার্সিং রিলেটেড একটা কমপ্লিট নলেজ তাদের মধ্যেও থাকে। তো ভিডিওটা শুরু করার আগে আমি আমার একটা কমপ্লিট ইন্ট্রো দিয়ে দিই তোমাদের সাথে। আমি হচ্ছি শাইনি আচার্য, ফার্স্ট ইয়ার পোস্ট বিএসসি নার্সিং স্টুডেন্ট। জিএনএম নার্সিং কমপ্লিট করে ফেলেছি, তারপর এখন পোস্ট বিএসসি নার্সিং পড়ছি। যারা নার্সিং ফিল্ডে আছো তারা ডেফিনেটলি এটা জানো জিএনএম করার পর পোস্ট বিএসসি নার্সিং করা যায়। আর যারা নার্সিং ফিল্ডে নেই বা নতুন, বা নার্সিং সম্পর্কে কোনো আইডিয়া নেই, আমি তাদের উদ্দেশ্যে বললাম। সো বিফোর স্টার্টিং দ্য ভিডিও, যারা এখনও আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা যদি তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও। যারা আমার চ্যানেলে নার্সিং রিলেটেড ভিডিও দেখতে চাইছো তাদের উদ্দেশ্যে বলি, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যাতে আমি নেক্সট নার্সিং রিলেটেড ভিডিও করার জন্য ইন্টারেস্ট পাই। ওকে, সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আমি তোমাদের সাথে এখন শেয়ার করবো জিএনএম নার্সিংয়ের টোটাল শিডিউলটা। তো জিএনএম নার্সিং হচ্ছে বেসিক্যালি 3 ইয়ার্সের একটা কোর্স, যেখানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার অ্যান্ড থার্ড ইয়ার রয়েছে। তো ফার্স্ট ইয়ারটা বেসিক্যালি যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসছো তাদের উদ্দেশ্যে বলি, যেহেতু এখানে অ্যানাটমি, মাইক্রোবায়োলজি এই সাবজেক্টগুলো আছে, সেক্ষেত্রে তাদের হয়তো বা একটু প্রবলেম হবে। আর সবথেকে বড় কথা, যারা হচ্ছে বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, ইংলিশ ব্যাপারটা হয়তো ততটাও তাদের কাছে পছন্দের না, সেক্ষেত্রে তাদের একটু প্রবলেম হতে পারে। তাই জন্য আমি বলবো যে তারা বেশি বেশি করে ইংলিশ নিউজ পেপার পড়ো, ইংলিশ স্টোরি বুকগুলো পড়ো। তো ফার্স্ট ইয়ারে মেনলি 8টা সাবজেক্ট থাকে, তার সাথে ইনক্লুডিং ইংলিশ অ্যান্ড কম্পিউটার। তো সেক্ষেত্রে তোমরা এখানে কিন্তু কম্পিউটারটাও করতে পারবে। আর একটা জিনিস বলবো, নার্সিংয়ের জন্য কিন্তু আলাদা করে কোনো টিউশন নিতে হয় না। তুমি কলেজে যেটা পড়বে সেটাই তোমার এক্সামের জন্য একদম প্রিপেয়ার্ড হয়ে যাবে। আর তোমাকে কলেজে যেটা পড়ানো হবে সেটা কিন্তু তোমাকে রুমে গিয়ে সেলফ স্টাডি করতে হবে, আইদার গ্রুপ স্টাডি করো, যাই করো না কেন, কিন্তু তোমাকে সেই জিনিসটা পড়তে হবে, তবে তুমি খুব ভালো রেজাল্ট করতে পারবে। কারণ আমি যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমরা কিন্তু কোনো টিউশন নিইনি আলাদা করে। আমাদের কলেজে যা পড়ানো হতো আমরা সেটা নিজেরাও করতাম। ইভেন কি আমরা অনেক গ্রুপ স্টাডি করেছি, সেক্ষেত্রে আমাদের কোনো টিউশনের দরকার পড়ে। বেসিক্যালি ফার্স্ট ইয়ারটা হচ্ছে একটা কোপিং পিরিয়ড, যেখানে তুমি অনেক কিছু নতুন নতুন জিনিস জানতে পারবে। আর এখান থেকে ফার্স্ট ইয়ার থেকেই আমাদের প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি দুটোই পড়ানো হয়। আর সবথেকে বড় কথা হচ্ছে, ফার্স্ট ইয়ারটা যেহেতু অনেক বেসি সাবজেক্ট, মানে 8টা সাবজেক্ট, তার সাথে ইংলিশ কম্পিউটার, সেটা কিন্তু ইংলিশ কম্পিউটার কিন্তু তোমাদের অ্যাড হবে, মানে তোমাদের যে ফাইনাল এক্সাম হবে সেখানে কিন্তু তোমাদের ইংলিশ কম্পিউটারও কিন্তু এক্সাম দিতে হবে। তো বেসিক্যালি তোমাদেরকে এটা ভেবে আসতে হবে কি আমি ফার্স্ট ইয়ারে একটু প্রেশার লাগছে, মানে আমাদের সাথেও ইভেন এরকম হয়েছে অনেক, যে ফার্স্ট ইয়ারে অতিরিক্ত প্রেশার লাগছে বলে হয়তো অনেকে ভেবেছে আমি ছেড়ে চলে যাব। সবথেকে বড় কথা হচ্ছে নিজের মাইন্ডসেটটা এভাবেই করতে হবে কি আমি যাই হয়ে যাক না কেন আমি পুরোপুরি 3 বছর কমপ্লিট করেই তারপর বেরোবো। কারণ অনেক রকম মেন্টাল স্ট্রেস আসবে, অনেক রকম প্রবলেম হবে, বাড়ির লোকজনকে ছেড়ে তুমি ওখানে গিয়ে থাকছো, সেটার জন্য হয়তো অনেক রকম খারাপ লাগা, ভালো লাগা, অনেক কিছু থাকবে।
তো তারপরও আমি তোমাদের বলবো, আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, অনেককেই শুনেছি বলতে যে ছেড়ে চলে যাব বা আর পারছি না করতে, তারপরেও আমার মনে হয় টিকে থাকতে হবে, মানে অ্যাট এনি কস্ট তুমি যদি টিকে থাকো, এন্ড অফ দ্য ডে গিয়ে তোমার এটা মনে হবে যে হ্যাঁ আমি কমপ্লিট করেছি, কমপ্লিট করার পরে আজকে আমি একটা জব করছি, এটা তোমার মনে হবে। সেক্ষেত্রে তাদের জন্য আমি বলছি, যারা নার্সিংয়ে আসছো অবশ্যই আমার ভিডিওটা দেখো, দেখে পুরোপুরি নিজের থেকে ভাবো, ভাবনা চিন্তা করি তারপরে এই ফিল্ডে আসবে। এবার আসি সেকেন্ড ফেজ, যেটা হচ্ছে সেকেন্ড ইয়ার। ও মাই গড, যেটা হচ্ছে সব থেকে স্ট্রাগল, যেখানে কি নেই, সাবজেক্ট আছে 4টে, বাট হিউজ জিনিসপত্র। এই যেমন মর্নিং ডিউটি, ইভিনিং ডিউটি, নাইট ডিউটি, ল্যাব প্র্যাকটিস, কেস প্রেজেন্টেশন, কেস স্টাডি, ওএমজি, রিটার্ন ডেমনস্ট্রেশন, সেমিনার প্রেজেন্টেশন, প্রচুর জিনিসপত্র যেগুলো তোমাকে রাত জেগে জেগে তুমি লিখেই যাবে। মানে বেসিক্যালি আমাদের রুটিনটা এরকম ছিল কি, আমরা কলেজ যেতাম, আমাদের 9টা থেকে কলেজ ছিল, আমরা কলেজ যেতাম সকালবেলাতে, তার আগে তো এটা ওটা সেটা রয়েছে, এবার আমি সকাল থেকে স্টার্ট করছি। সকালবেলাতে আমি কলেজ যেতাম, কলেজ থেকে এসেই আমাদের যা যা অ্যাসাইনমেন্টস ছিল, কলেজে তো পড়াশোনা হতো, তারপর ল্যাব প্র্যাকটিসও হতো, তারপর যে অ্যাসাইনমেন্টসগুলো রাত্রিবেলা 3টে 4টে 5টা বেজে যাচ্ছে, তাও আমাদের অ্যাসাইনমেন্ট শেষ হচ্ছে না, এত পরিমাণ অ্যাসাইনমেন্ট ছিল। তারপর তো কেস প্রেজেন্টেশন, কেস স্টাডি সমস্ত কিছু রয়েছে, তো হেলথ টক সমস্ত কিছু রয়েছে, সেগুলো সব প্রিপেয়ার করা। সত্যি কথা বলতে সেকেন্ড ইয়ারটা প্রচণ্ড টাফেস্ট। তো সেক্ষেত্রে আমি বলবো যে যারা ফার্স্ট ইয়ার ওভারকাম করছো তাদের ক্ষেত্রে হয়তো সেকেন্ড ইয়ারটা ভালো লাগবে, কিন্তু সেকেন্ড ইয়ারের 2-3টে সাবজেক্ট আছে যেগুলো কিন্তু ভালো লাগবে, কারণ তোমরা পেশেন্ট ডিল করছো, পেশেন্টের কাছে যে পেশেন্টের যে সিমটমগুলো দেখছো, পেশেন্টের কাছে গিয়ে যে জিনিসগুলো দেখছো, সেগুলোই তোমরা বইতে পড়ছো, অনেকটা রিলেট করতে পারবে। সেক্ষেত্রে আমার মনে হয় তোমাদের সেকেন্ড ইয়ারটা ভালো লাগবে, যেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার সেকেন্ড ইয়ারটা ভালোই লাগতো। তো কিন্তু একটা জিনিস কি, সেকেন্ড ইয়ারটা কিন্তু প্রচুর জিনিসপত্র আছে, প্রচুর স্ট্রাগল রয়েছে। আর সেকেন্ড ইয়ারটা একটা জিনিস ফিল করেছি, সেকেন্ড ইয়ার যেন কাটতেই চাইতো না, আমার ক্ষেত্রে এটা হয়েছে। কিন্তু যাই হোক, সেকেন্ড ইয়ারে রেজাল্ট ভালো করার একটা খুব চান্স থাকে। আর আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে এটা মনে হয় কি, সেকেন্ড ইয়ারটা যে ইজিলি পার করতে পারবে সে ঠিক আছে, মানে তার আর বেসিক্যালি কোনো প্রবলেম হবে না, সে স্টাফিং লাইফ বলো বা থার্ড ইয়ার বলো, সে ইজিলি পার করতে পারবে, আমার মনে হয় এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে। এবার আমি তোমাদেরকে বলবো হস্টেলের ব্যাপারটা। হস্টেলের ব্যাপারটা যেমন কি, আমাদের সময় হস্টেলটা ম্যান্ডেটরি ছিল, আমাদের জিএনএম বিএসসি বোথ হস্টেল ম্যান্ডেটরি ছিল। কি আমাদের যাদের মানে কলেজ থেকে কিছুটা 5 মিনিটের ডিস্ট্যান্সেও বাড়ি আছে, তাদেরকেও হস্টেলে থাকতে হতো, এরকম ব্যাপার ছিল। কিন্তু এখন দেখছি ইদানিং কয়েকটা কলেজে হস্টেলে জিএনএমদের জন্য হস্টেল ম্যান্ডেটরি নয়, ইভেন বিএসসির জন্য তো হস্টেল ম্যান্ডেটরি নয়, মানে তোমরা চাইলে বাড়ির থেকেও আসা যাওয়া করতে পারো। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে একটা কথা বলবো, নার্সিংয়ে গ্রুপ স্টাডিটা খুব ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে আমার মনে হয় হস্টেলে থাকাটাই বেটার। হ্যাঁ, হয়তো বাড়ি যাদের 5 মিনিটের ডিস্ট্যান্সে, তাদের বেকার হস্টেলে থেকে হস্টেলের একটা ফিস দেওয়া, সেটা অবশ্যই প্রবলেম আমি বলবো, কিন্তু তবু আমার মনে হয় হস্টেলে থেকে যে গ্রুপ স্টাডি করা যায় বা হস্টেলে সবার সাথে থেকে যে পড়াশোনাটা করা, সেটা সত্যি মানে অন্যরকম। মানে সত্যি কথা বলতে আমার মনে হয় ওই লাইফটা বেটার, ওই জন্যই হস্টেল ম্যান্ডেটরি আগে বলতো। কিন্তু এখন তো অনেক জায়গায় দেখছি যে না, হস্টেলে না থাকলেও চলে যাচ্ছে, বাড়ির থেকেই অনেকে যাতায়াত করছে। তোমরা যদি নার্সিংয়ে কি কি সাবজেক্ট রয়েছে বা নার্সিংয়ের কি কি করতে হয় না করতে হয়, কি কি অ্যাসাইনমেন্টস থাকে, কি কি কেস স্টাডি, কেস প্রেজেন্টেশন, কোন ইয়ারে কি কি থাকে না থাকে, সেরকম ডিটেলস ভিডিও পেতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি সেই রিগার্ডিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমি যে হস্টেলটায় ছিলাম, সেই হস্টেলটাতে আমাদেরকে প্রোভাইড করা হয়েছিল একটা সিঙ্গেল বেড প্রোভাইড করা হয়েছিল, তার সাথে একটা ম্যাট্রেস প্রোভাইড করা হয়েছিল, একটা ওয়ার্ড্রপ ছিল, আর তাছাড়াও 24 আওয়ার্স ওয়াটার সাপ্লাই ছিল, তার সাথে আমাদের লিফট ছিল। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের হস্টেলটা ছিল ভীষণ প্রিটি। আর খাবার দাবার যদি বলো, হস্টেলের খাবার দাবার কিন্তু খুব একটা বেটার হয় না, কি বাড়ির খাবারের মতো অতটাও বেটার হয় না, সেক্ষেত্রে তোমাকে অ্যাডজাস্ট করে চলতে হবে। আর ওই আমাদের একটাই অপশান ছিল, সেটা হচ্ছে অনেক হস্টেলে আবার সেটাও অ্যালাউ করে না, ইন্ডাকশান ওভেন আর ওই ইলেকট্রিক কেটেলগুলো, সেগুলোতে চাইলেও তোমরা রান্না করতে পারো। তো কোনো কোনো হস্টেলে সেগুলো অ্যালাউ করে, আবার কোনো কোনো হস্টেলে সেগুলো অ্যালাউ করে না। তো আমরা বেশিরভাগ দিনই ওরকমভাবে রান্না করে করে খেয়ে নিতাম। আউটিংয়ের ব্যাপারটা যদি বলি, তাহলে ফার্স্ট ইয়ারে আমাদের আউটিং
সানডে আর স্যাটারডে আমাদের যেহেতু ছুটি থাকতো, সেক্ষেত্রে আমাদেরকে সানডে আউটিং দেওয়া হতো শুধু। তো ফার্স্ট ইয়ারে আমরা মোটামুটি আউটিং পেয়েছি, সানডেতে আমাদের আউটিং দেওয়া হতো। আর সেকেন্ড ইয়ারে আমরা প্রচণ্ড বাজেভাবে ফেস করেছি, কারণ আমাদের সেকেন্ড ইয়ারে একদমই আউটপাস দেওয়া হতো না। আউটপাস ইন দ্য সেন্স আমাদেরকে এরকম বলা হতো কি আমরা 5 মিনিটের জন্য জেরক্স, আমাদের যদি জেরক্স করার থাকতো কিছু, তাহলে আমরা 5 মিনিটের জন্য জেরক্স করতে যাচ্ছি, কি আধ ঘন্টার জন্য। তো এই আধ ঘন্টা তাও প্রত্যেকটা সপ্তাহে আমাদের এরকমভাবে ছুটি দেওয়া হতো না। তো সে থার্ড ইয়ারে তো কোনো কথাই না, থার্ড ইয়ারে আমরা প্রচুর আউটপাস পেয়েছি, প্রচুর ঘুরেছি। স্যাটারডে সানডেও আমাদের কখনো কখনো আউটপাস দেওয়া হতো, ইভেন আমাদের সানডেতেও আউটপাস দেওয়া হতো, বা স্যাটারডেতেও, মানে যে কোনো একদিন হয় স্যাটারডে নয় সানডে। আর যেটা লাস্টে ইন্টার্নশিপের পর আমাদেরকে স্যাটারডে সানডে দুটোই আউটপাস দেওয়া হতো। আর এবারে আসি ছুটির ব্যাপারটা। স্টাফিং লাইফে হয়তো বা অনেক ছুটি পাওয়া যায়, কিন্তু স্টুডেন্ট লাইফে ছুটি পাওয়াটা এক প্রকার যুদ্ধ। আমরা ফার্স্ট ইয়ারে বাড়ি আসতে পেরেছি কতদিন সেটা গুনে গুনে হয়তো বলতে হবে, মানে কয়েকদিন আর কি। আর হ্যাঁ, যেগুলো তোমার জিএইচ রয়েছে, মানে গভর্নমেন্ট হলিডে যেগুলো রয়েছে, সেগুলো অবশ্যই পেয়ে যাবে। যেমন দুর্গাপুজো, অবশ্যই দুর্গাপুজোতে তুমি ছুটি পাবে। লক্ষ্মী পুজো অবধি হয়তো এক্সটেন্ড করে কখনো কখনো দুর্গাপুজোর ছুটিটা, আর নয়তো লক্ষ্মী পুজোর আগের দিনও খুলে যায়। আমার যতদূর মনে হয় লক্ষ্মী পুজোর পর্যন্ত ছুটি থাকে, তার পরের দিন খুলে যায়। কালী পুজোতে ছুটি থাকে, ভাইফোঁটার দিন অবধি ছুটি থাকে। আর এইদিকে যেমন তোমার ইসেতে ডিসেম্বর মাসে একটা ছুটি থাকে, সেটা হচ্ছে 25শে ডিসেম্বর থেকে একটা ছুটি থাকে 2 তারিখ পর্যন্ত, যেটা অনেক ইনস্টিটিউশনে থাকে, অনেক ইনস্টিটিউশনে থাকে না। আমাদের এই ছুটিটা থাকতো। আর একটা হচ্ছে হোলির সময়ও আমাদেরকে ছুটি দেওয়া হতো। এরকম অনেক কটা ছুটির লিস্ট রয়েছে, যেগুলো বেসিক্যালি ইনস্টিটিউশন বেসিসে ভ্যারি করে। হ্যাঁ, তবে আরও একটা জিনিস যেটা হয়তো অনেকের মধ্যে এরকম একটা কোয়ারি হচ্ছে কি, নার্সিংয়ে মানে সিক লিভ, যেটা যদি কেউ অসুস্থ হয়ে যায় তাহলে ছুটির ব্যাপারটা, তাহলে আমি বলবো যদি কেউ সত্যিকারেই খুব অসুস্থ হয়ে যায় তাহলে হয়তো সে সেই দিনটা লিভ নিল। কিন্তু এটা যদি ডিউটি চলাকালীন হয়, মানে এই তোমার ক্লিনিক্যাল পোস্টিং চলছে সেই সময় হয়, তাহলে অবশ্যই সেটা তোমাকে পরে গিয়ে মেকআপ ডিউটি করতে হবে। মানে আফটার কমপ্লিশন দ্য কোর্স, তখন কিন্তু তোমাদেরকে মেকআপ ডিউটি করে তারপর বেরোতে হবে, না হলে তুমি রিলিজ পাবে না। তো আমার মনে হয় যতটা সম্ভব, আর তোমাকে আননেসেসারিলি কোনো ছুটি প্রোভাইড করা হবে না। যদি তুমি সত্যি অসুস্থ থাকো তাহলে তোমাকে প্রপার ডকুমেন্টস দিতে হবে, প্রপার মেডিকেল রিপোর্ট শো করতে হবে, তারপরে গিয়ে তুমি ছুটিটা পাবে, তবে গিয়ে তোমার ছুটিটা অ্যাপ্রুভ হবে। কিন্তু সেই ছুটিটা তুমি সেদিন পেলেও পরে গিয়ে তোমাকে মেকআপ ডিউটি করতে হবে, তারপরে তুমি রিলিজ পাবে। মানে তোমার যদি কোর্স কমপ্লিট হয়েও যায়, তোমাকে মেকআপ ডিউটি করানো হবে, করানোর পর তোমাকে সার্টিফিকেট দেওয়া হবে, তার আগে একদমই না। এবার তোমাদেরকে আমি বলবো ড্রেস রিলেটেড ব্যাপার। হ্যাঁ, ড্রেস হচ্ছে আমাদের যেমন 3টে ড্রেস ছিল, একটা হচ্ছে কমিউনিটির জন্য, একটা হচ্ছে ক্লিনিক্যাল পোস্টিংয়ের জন্য, আর একটা হচ্ছে কলেজ ড্রেস ছিল। তো সেক্ষেত্রে তোমাদেরকে যখন তোমরা ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নেবে তখনই ড্রেসটা দিয়ে দেওয়া হবে। ক্লিনিক্যালে আমাদেরকে 2 সেট করে ড্রেস দেওয়া হয়েছিল, ক্লিনিক্যালের জন্য 2টো করে সেট দেওয়া হয়েছিল, কমিউনিটির জন্য 2টো করে সেট দেওয়া হয়েছিল, আর কলেজের যে ড্রেস দেওয়া হয়েছিল সেটাও আমাদেরকে 2টো করে দেওয়া হয়েছিল। মানে থ্রু আউট, মানে ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ারের 3 বছরের জন্য 2টো করে সেট দেওয়া হয়েছিল, 3টে সেটই 2টো করে দেওয়া হয়েছিল। আরেকটা জিনিস যেটা হচ্ছে SNA ফান্ড, যেখানে স্টুডেন্টদেরকে 10 টাকা বা 20 টাকা করে প্রত্যেক মাসে জমা করতে হয়, আর এই টাকাটা কিন্তু স্টুডেন্টদের পারপাসে ইউজ করা হয়। তো এবারে আসি প্রোগ্রামের ব্যাপারটা। নার্সিংয়ে প্রতিদিনই কিছু না কিছু অকেশন রয়েছে। এই যেমন সরস্বতী পুজো, ওথ টেকিং অ্যান্ড ল্যাম্প লাইটিং সেরিমনি। মানে তুমি যে নার্সিংয়ে আসছো সেখানে তোমাকে অবশ্যই একটা শপথ নিয়ে একটা প্রোগ্রাম হয়, ওথ টেকিং অ্যান্ড ল্যাম্প লাইটিং সেরিমনি। সেটার পরই তোমাকে নার্সিংয়ের মানে ক্লিনিক্যাল ডিউটি স্টার্ট হয়। তো এটা একটা রয়েছে। তাছাড়াও তোমার নার্সেস ডে, তারপর আরও অনেক রকম প্রোগ্রাম থাকে যেগুলো সেলিব্রেট করা হয়। এছাড়াও তোমার ফ্রেশার্স ওয়েলকাম, ফেয়ারওয়েল সেরিমনি, এরকম অনেক রকম প্রোগ্রাম থাকে। এবার যে ব্যাপারটা নিয়ে বলবো সেটা হচ্ছে র্যাগিং। নার্সিংয়ে র্যাগিং ব্যাপারটা একদমই চলে না। আর যদি তুমি সিনিয়র হও তাহলে অবশ্যই জুনিয়রকে র্যাগিং করবে এরকম কোনো কিছু চলে না। আমি নিজেও ফেস করিনি কখনো অবধি। আর সবথেকে বড় কথা হচ্ছে তুমি যদি জুনিয়র হও তাহলে অবশ্যই সিনিয়রকে একটু রেসপেক্ট করবে, ওই গুড মর্নিং উইশ করবে, আর অ্যাটলিস্ট ভালো বিহেভিয়ার করবে, এটুকুই হয়তো তারা এক্সপেক্ট করে। সেই জন্য আমার মনে হয় সেটুকু করাই যায়। এই ধরো যেমন আমার
মানে আমার দিদি, সে হয়তো আমার থেকে পরে গিয়ে, মানে আমি আমার দিদি হিসাবে বলছি না, মানে আমার কেউ পরিচিত যে আমার থেকে বয়সে অনেকটা বড় কিন্তু সে এক্সপিরিয়েন্সে আমার থেকে ছোট, তাকে কিন্তু আমাকে সিনিয়র হিসাবেই রেসপেক্ট দিতে হবে। এবার আমি তোমাদেরকে বলবো জব ফেসিলিটি নিয়ে। জব ফেসিলিটি বলতে এই ধরো তুমি 3 বছর নার্সিং কোর্স কমপ্লিট করলে, বিএসসি 3 বছর আর জিএনএম বিএসসি 4 বছর আর জিএনএম 3 বছর, এই ধরো তুমি কোর্স কমপ্লিট করলে, তারপর তোমার জব ফেসিলিটি বলতে যতদিন না তোমার গভর্নমেন্টের রিক্রুটমেন্ট হচ্ছে ততদিন তুমি যেদিন থেকে পাস আউট হচ্ছ সেদিন থেকে তুমি কোনো একটা প্রাইভেট ইনস্টিটিউশনে, সেদিন থেকে তুমি কোনো একটা প্রাইভেট হসপিটালে জয়েন করতে পারো। তুমি তোমার সিভি দেবে, সিভি দেওয়ার পর তোমাকে ইন্টারভিউয়ের জন্য ডাকবে। ইন্টারভিউতে যদি তুমি সিলেক্ট হও তাহলে অবশ্যই তোমার সিভি শর্টলিস্ট করার পর তোমাকে কল দেওয়া হবে, তারপর তুমি সেখানে গিয়ে জয়েন করবে। তো আমার মনে হয় যে যতদিন না গভর্নমেন্ট রিক্রুটমেন্ট হচ্ছে ততদিন পর্যন্ত তুমি কোথাও একটা প্রাইভেট হসপিটালে হলেও জব করো, কারণ বসে থাকাটা উচিত না। কারণ এক্সপিরিয়েন্স যেহেতু বেরোনোর পর থেকেই এক্সপিরিয়েন্স কাউন্ট হয়, সেক্ষেত্রে আমার মনে হয় বসে থাকার থেকে কোথাও একটা জব করা অনেক বেটার। তো এবারে আসি স্টেট গভর্নমেন্ট ছাড়াও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টেও জব পাওয়া যায়। এই যেমন ইএসআই হসপিটাল, তারপর রেলের মিলিটারি হসপিটালগুলো, এগুলোতেও জব পাওয়া যায়। এছাড়াও তোমরা যদি চাও পোস্ট বিএসসি নার্সিং করবে, সেটাও তোমরা করতে পারো। পোস্ট বিএসসি নার্সিংয়ের আগে একটা এক্সাম দিতে হয়, এক্সাম দেওয়ার পর তোমরা ওখানে যদি তোমরা পেয়ে যাও তাহলে তোমরা সেটাও করতে পারো। তোমরা যদি চাও যে জিএনএম নার্সিং করার পর তোমরা পোস্ট বিএসসি নার্সিং করবে, তাহলে তোমরা জিএনএম নার্সিং করার পর একটা এক্সাম দিতে হয় পোস্ট বিএসসি নার্সিংয়ের জন্য। সেই এক্সামটা দিয়ে যদি তোমরা অ্যাপিয়ার হও তাহলে অবশ্যই পোস্ট বিএসসি নার্সিং করতে পারবে। আর পোস্ট বিএসসি নার্সিং করলে কি আর একটা টিচার হওয়ার একটা অপশান থাকে, যেক্ষেত্রে তোমরা জিএনএম নার্সিং করে অনলি স্টাফিং করতে পারবে, কিন্তু পোস্ট বিএসসি নার্সিং করে তোমরা স্টাফিংও করতে পারবে, ইভেন তার সাথে সাথে টিচিংয়েও যেতে পারবে। তো আমার মনে হয় কি জিএনএম নার্সিং করার পর কেউ যদি পোস্ট বিএসসি নার্সিং করতে চাও, গভর্নমেন্ট রিক্রুটমেন্ট হচ্ছে না, সেক্ষেত্রে তোমরা চাইছো পোস্ট বিএসসি নার্সিংটা করে নেবে, সেটাও তোমরা চাইলে করতে পারো। আর বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে বিএসসি নার্সিং পাস আউট হওয়ার পর তারা ডিরেক্টলি টিচিংয়ে যেতে পারে, স্টাফিংও করতে পারে, টিচিংয়েও যেতে পারে। আর এরপর তারা যদি চায় এমএসসি নার্সিং করবে, সেটাও তারা এক্সাম দেওয়ার পর সেটাতেও অ্যাপিয়ার হতে পারে। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে গাইজ। আজকের ভিডিওতে আমি যতটা তোমাদেরকে ইনফরমেশান দেওয়া যায় আমি সেটা চেষ্টা করেছি। আই হোপ কি ভিডিওটা তোমাদের কাছে অনেকটাই ইম্পর্টেন্ট। আর যারা এই নার্সিং রিলেটেড কোনো ভিডিও পেতে চাও বা দেখতে চাও আমার চ্যানেলে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে নার্সিং রিগার্ডিং কিছু ইনফরমেশান দিতে। তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আর যদি আজকের ভিডিওটা কোনো রকম ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা এখনও অবধি নতুন আছো এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো, নতুন একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।